রাত 12:30টার সময় হঠাৎ আসের 1-150 গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে। আমি বাড়িতেই ছিলাম। আসের মল্লিকের নেতৃত্বে, আসের মল্লিক নিজে ছিল দাঁতপুর অঞ্চলের উত্তর কর্মদক্ষ টিএমসি। আসের মল্লিক কমিশন রিপোর্টিং দেবে না। আপনারা ভালো করে জানেন যে ওখানে যারা আছে সেখানেও টিএমসি বাহিনীদের পাঠানো হয়েছে, যারা টিএমসি করে টিএমসির প্যানেলে যারা আছে তাদেরকেই ওখানে পাঠানো হয়েছে, তারাও যাতে কিছু না করে। এইভাবে সন্ত্রাস করা হচ্ছে, এইভাবে আমাদেরকে গলার টুটি ধরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বাইরে ছিলাম। কি হয়েছিল তারপর ওরা আমাকে একা পেয়ে মারধর করলো। কারা? টিএমসির দুষ্কৃতীরা। নামগুলো হ্যাঁ, আমি সবাইকে তো চিনি না, তবে আমি দুজনকে চিনলাম। বহিরাগত এসে বলে কি দাবি? হ্যাঁ, বহিরাগতও ছিল, বহিরাগতরা ছিল। আমি দুজনকে চিনলাম। সেটা হচ্ছে একজনের নাম আজান আর একজনের হচ্ছে নাম ফকির। কেন মারলো? কেন মারলো? সকালবেলা সিআরপিএফরা এসেছিল, তারা গিয়েছিল রুট মার্চ করতে। আমি ওখান থেকে যাচ্ছিলাম, ওরা আমাকে ওই ইস্যু করে মেরেছে আমাকে। এখন সিআরপিএফ ছিল না, কিন্তু ওখানে পুলিশ ছিল, আদিপুর ঝিকরা 2 নম্বর গাড়ি ছিল, তারা কিছু বলেনি। অন্য 179 নম্বর বুথে এজেন্টকে মারধর করেছে, সেই তাকে দেখতে এসেছে পিয়ারুল ইসলাম। আমার অনেকটা নিয়ে গেছিল মাঠের মধ্যে ধান খেতে, সেখানে ফেলে দিয়ে বলছে মেরে দিয়ে তুলে নিয়ে এই বলে তুলে নিয়ে গেছে আমাকে। আবার বুথে যাবেন? আমি বুথে গিয়েছিলাম, কিন্তু আমার এখন প্রচন্ড অসুবিধা হচ্ছে মাথায়। আমি ওই জন্য এখন তো পার্টি এসছে, পার্টির সঙ্গে কি বুথে যাবে? মেরে আপনাকে বাগানে ফেলে দিয়েছে? বাগানে না, মাঠে এসে ধান খেতে। পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কিছু করেনি? কেন্দ্রীয় বাহিনীরা ছিল, আমি তাদেরকে বললাম, বললো ঠিক আছে তুমি এক্ষুনি লোকাল থানায় গিয়ে একটা এফআইআর করো। কি বলবেন? হ্যাঁ, আমি কমপ্লেন করেছি, আমি মেল করেছি, কমপ্লেন করেছি দেওঘা থানাতে। কি বলবেন? এজেন্টদের মারধর করছে, বসতে দিচ্ছে না। মারধর করছে, ওরা তো ভয় পেয়ে গেছে যে যাতে জিততে যদি না পারে, সেই কারণে এইসবগুলো করছে ওরা। কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই। সঠিকভাবে ভোট হলে এরকম যেমনভাবে ভোট হচ্ছে, কিছু কিছু বুথ বাদ দিয়ে বাকিগুলো শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরকম হলে আমরা জিতে যাবো। আর এই বিক্ষোভ যেটা হলো সেটা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হলো? ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য এগুলো করেছে ওরা। কি ফ্যাশন? অন্য কোথাও খবর পাচ্ছেন? কোথাও আপনাদের বুথ এজেন্ট না, মারধর করে? যেগুলো বসেনি সেগুলো আমরা তো বললাম, আগেই বললাম। এখন আর বাকিগুলো পিসফুল আছে, অসুবিধা নেই। এখন কোথায় যাবেন? এখন এখান থেকে যাব, হাড়োয়ার দিকে ঢুকবো, গোপালপুর ঢুকবো। মোটামুটি আতঙ্কে আছেন? হ্যাঁ, খুবই আতঙ্কে আছি। ঠিক আছে, আর এখন যে আমরা যাবার জন্য এখনো প্রস্তুত, কিন্তু গিয়ে কোনো লাভ হবে না। অলরেডি একটা বুথে যদি 800 থাকে, ভোট থাকে, তার মধ্যে 550 অলরেডি ছাপ্পা মেরে নিয়েছে। এখন গিয়ে কোনো কাজ হবে না। আমরা চাই নতুনভাবে আবার ভোট হোক। ইলেকশন কমিশন রিপোর্টিং দেবে না। আপনারা ভালো করে জানেন যে ওখানে যারা আছে সেখানেও টিএমসি বাহিনীদের পাঠানো হয়েছে, যারা টিএমসি করে টিএমসির প্যানেলে যারা আছে তাদেরকেই ওখানে পাঠানো হয়েছে, তারাও যাতে কিছু না করে। এইভাবে সন্ত্রাস করা হচ্ছে, এইভাবে আমাদেরকে গলার টুটি ধরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যাতে আমরা কিছু না করতে পারি, ভোট না দিতে পারি। আমাদের সাধারণ জনগণ ভিজিটে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখে এসটি কমিউনিটির মানুষ, অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ যেখানে বসবাস একটু করে, সেখানে যাওয়ার মতো রাস্তাটুকু ঠিকঠাক নয়। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, আদিবাসীদের উন্নয়নের জন্য আলাদা মন্ত্রী আছে। আদিবাসীদের উন্নয়নের জন্য দিন রাত কান্না করছে, আদিবাসী করে চিৎকার করছে। প্রকৃত অর্থে আদিবাসীদের কোনো উন্নতি হচ্ছে না। খোঁজ নিয়ে দেখতে পাবেন, শুধুমাত্র আবাস যোজনা দিয়ে আদিবাসীদের ঘর হবে এরকম ব্যাপার নয়। আমার এই ধরনের অনেক প্রশ্ন করা আছে। আমার আদিবাসী ভাইদের জন্য, আদিবাসী বোনদের জন্য, তাদের উন্নয়নের জন্য যে টাকা খরচ করা হয়, প্রকৃত অর্থে কথাই খরচ হচ্ছে, সে তথ্য আমি চেয়েছি, পদার্থ মন্ত্রী আমাকে এখনো দিতে পারেনি। আজকে গিয়েছিল, গিয়ে তিনি স্বচক্ষে দেখে এসেছেন এ ধরনের ঘটনা অনেক ঘটছে। কেন আদিবাসীদের মধ্যে লিডারশিপ হয়ে উঠলে ওই তাকে দেখবেন কিনে নেওয়া হয়, আর না হলে মাওবাদী বলে ওকে দেখে দেয়। তার জ্বলন্ত আমি প্রমাণ দিচ্ছি। যখন অনিকেত মাহাতো, ডক্টর অনিকেত মাহাতো আরজি কর তিলোত্তমা বোনের জন্য মূল স্রোতে দাঁড়িয়ে, সামনের সারিতে দাঁড়িয়ে তিলোত্তমা বোনের বিচারের জন্য যখন আওয়াজ তুলছিল, যদি এখনো তারা আওয়াজ তুলছে, সেই সময় এক ভদ্রলোক ফেসবুকে পোস্ট করেছিল এই ডক্টর অনিকেতকে মাওবাদী বলে। স্ক্রিনশট আমাদের কাছে আছে। মানে চিন্তা ভাবনা, ভাবতে পেরেছেন কোন আদিবাসী সমাজ, কোন মাহাতো সমাজ যদি মানুষের অধিকারের জন্য সোচ্চার হবে, তাহলে সে মাওবাদী হয়ে যাবে। কোন মুসলিম যদি মানুষের অধিকারের জন্য কথা বলে, তাকে সন্ত্রাসবাদী বলে দেখে দেবে এরা।
তাই আজকে যে ঘটনা ঘটেছে দেখে এসেছে, চাক্ষুষ করে এসেছে। আমি আদিবাসী সমাজের কাছে বলবো, আইএসএফ কে ভোট দেবেন কি দেবেন না আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদের বলবো ঐক্যবদ্ধ হন। আপনাদের অধিকারের জন্য আপনারা সোচ্চার হন। এই ভোটের সময় আসবে, রাতের অন্ধকারে 500 টাকা দিয়ে চলে যাবে। আপনাদের এই মূল্যবান ভোটটা 500 টাকায় বিক্রি করবেন না। সময় আছে এখনো। আপনাদের বলবো, একবার ঐক্যবদ্ধ হয়ে শাসকের বিরুদ্ধে ভোটটা দিন, আইএসএফ কে ভোটটা দিন। ভোট গণনার পরে আপনাদেরকে আমি বলে যেতে পারি, আপনারা আইএসএফ এখানে জিতুক আর হারুক, সিপিএম জিতুক আর হারুক, এখান থেকে আপনাদের মূল্যবান ভোট যদি ওই কমিউনিটির পুরো ভোটটা যদি তৃণমূলের বিপক্ষে গিয়ে আইএসএফ এর পক্ষে আসে, তাহলে দেখবেন রাতারাতি আপনাদের রাস্তাটা হয়ে যাবে। জিতুক আর হারুক, এরা তো ভোটের নিয়ে সম্পর্ক এদের, এরা ভোট ছাড়া কিছু বোঝে না। ভোটের জন্য বাড়ির মহিলাকে ওরা নামিয়ে দেবে, বাড়ির পুরুষকেও নামিয়ে দেবে। এরা ভোট ছাড়া কিছু বোঝে না। আমার এই আদিবাসী ভাইগুলো যদি একবার তাদের মূল্যবান ভোট শাসকের বিপক্ষে দিয়ে এই বিধানসভা উপনির্বাচনে পিয়ারুল ইসলামকে দেয়, আমি আবারও রিপিট করছি, পিয়ারুল ইসলাম জিতলো কি হারলো আপনারা সেটা টেনশন নেবেন না। আপনাদের সবার ভোট যদি গড়ে পিয়ারুল ইসলামের কাছে আসে, ইভিএম মেশিনের 5 নম্বরে আসে, তখন শাসকের চোখ বড় হবে, ভয় পাবে। আপনাদের যে সমস্যা শুধু রাস্তার সমস্যা নয়, পানীয় জলে যে সমস্যা, কল নাই, পানীয় জল ঠিকঠাক পায় না আপনারা। আপনাদের আবাস যোজনার যে নাম কেটে দেওয়া হচ্ছে, 30-40 হাজার 20 হাজার না দিলে নাকি দেবে না। দেখবেন আপনাদেরকে বলি, আপনারা আপনাদের অধিকার বাড়ির দুয়ারে পেয়ে যাবেন, বাড়ির দরজায় পেয়ে যাবেন, কারো কাছে যেতে হবে না। কারণ এরা কি দেখছে, এরা দেখে নিয়েছে কি সারা বছর এদের কিছু করব না, উল্টে এদের উন্নয়নের জন্য যে টাকা আসে সেটা লুট করে নেব। ভোটের আগের রাত্রে যাব, গিয়ে 500 টাকা একটা বিরিয়ানির প্যাকেট বা যদি হয় একটা মদের বোতল দিয়ে দেব, আমার কাজ আমি করে নেব। তাই অনুরোধ আপনাদের করছি, একবার সজাগ হন, দেখবেন আপনার জন্য যেটা বরাদ্দ আপনার দ্বারে এসে পৌঁছে যাবে। আমাদের সজাগ সতর্ক হতে হবে। আমরা সজাগ সতর্ক না হওয়ার ফলে আমাদের সাথে এই দ্বিচারিতা হচ্ছে, আমাদের সাথে এই অন্যায় হচ্ছে। আজকে আবাস যোজনার সার্ভে চলছে, আমার কাছে একটা ছবি এসে পৌঁছালো, আমি ডিটেলস নিচ্ছি। এক বিডিও অফিসের সামনে তাই একটা কাগজ মেরে দিয়েছে যে আবাস যোজনার নামের লিস্ট জানার জন্য লোকাল পঞ্চায়েতে যান। মানে ভাবতে পেরেছেন? আর লোকাল পঞ্চায়েতগুলো এখন কারা পরিচালনা করছে? তোলাবাজদের হাতে উঠে গিয়েছে। মানে বিডিওর কাছে গিয়ে সমাধান করার কথা আমরা বলছি, আর বিডিও বলছে আবার পঞ্চায়েতে। আমি সে খোঁজটা নিচ্ছি ভালো করে, বিডিওর সাথে আমি নিজে কথা বলবো, কিন্তু কটা বিডিওর সাথে আমি কথা বলবো আপনাদের বলি, আপনারা যদি একটু সজাগ হন, আপনারা যদি নিজেদেরকে একটু আপগ্রেড করেন, আপগ্রেড মানে আমি বলছি এটাই যে একটু কথা বলতে শেখেন। কথা বলতে বললে এটাও যেন ভাববেন না যে আপনারা কি বোবা, সবাই তোমরা কথা বলছে এখানে, কিন্তু না, প্রতিবাদ করতে শিখতে হবে। আপনার এখানে যোজনার জন্য আসছে, যে অফিসার গুলো যোজনার জন্য সরকারের যে কর্মকর্তা যারা আছেন, কর্মচারী যারা আসছেন নামের লিস্ট করতে, তাদেরকে আগে চেস করুন। তাদেরকে প্রথম বলুন যে সাহেব আপনার নাম কি, কারণ আপনার আগামী দিনে কাজে লাগবে। আপনি কোন দপ্তরে চাকরি করেন, ও ডিটেলসটা যখন নেবেন না, ও বেটা ভয় পাবে, কারণ ও আসছে এসে ফটাফট করে চলে যাচ্ছে, ওর ডেটা বার করতে গেলে এখন অনেক টাইম লাগবে। কিন্তু আপনারা কি করবেন, যারা আসছে তাদের নাম নেন, তাদের একটা ছবি ভিডিও করে রাখেন, আর বলে দেন সাহেব যদি আমাদের বুথে অন্যায় ভাবে কোনো আদিবাসী হোক, কোনো দলিত হোক, কোনো হিন্দু হোক, কোনো মুসলমান হোক, যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হোক আর কর্মী হোক, কারো সাথে যদি অন্যায় হয়, আগে কিন্তু আপনার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী বেগঙ্গা ডাবহাটাতে এসে মার্কেটে বলে গিয়েছে আপনার বিরুদ্ধে আগে মামলা করবে। এটা বলবেন?